নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে গল্পের আসরে। আজকের আমাদের নিবেদন লেখক রূপম রায়ের কলমে গোয়েন্দা অজিতেশ বক্সি সিরিজের একটি রোমহর্ষক থ্রিলার সাসপেন্স গল্প অদৃশ্য হিরে চোর। তাহলে আর বেশি কথা না বলে শুরু করি আজকের গল্প। আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে। আর এই রকম রহস্য রোমাঞ্চ গল্প যদি আরও শুনতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের। আজ সকালবেলা আমি এবং অজিতেশ বসে রয়েছি, আর সকাল থেকে বাইরে সামান্য বৃষ্টিপাত হয়ে চলেছে। এটা বর্ষার সময় নয়, তবু গরম বেশ পড়েছে। গরমকালের মাঝে মাঝে সন্ধ্যের পরে বৃষ্টি নামার একটা আবহাওয়া থাকে, সেটা কালবৈশাখীর লক্ষণ। কলকাতা শহরে কালবৈশাখী ঢুকতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। এমনিতে দিনের বেলা বৃষ্টি সচরাচর হয় না, তবু আজ সকাল থেকে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। এমন বৃষ্টির দিনে চায়ের কাপের সাথে গরম গরম খবরের কাগজ না হলে ঠিক জমে না। আমরা সেটাই করছিলাম, তবে খবরের কাগজে আজকাল খুব বেশি কাজের খবর পাওয়া যায় না বলে ফড়ফড় করে পাতা উল্টোতে হচ্ছিল। অজিতেশের খবরের কাগজ পড়া হয়ে গিয়েছে। সে নিজের টেবিলে বসে একটা বেশ পুরনো বই খুলে মুখের সামনে ধরেছিল। তবে আমি বুঝতে পারছিলাম সে বইটা যতটা না পড়ছে তার চেয়ে কোনো একটা বিষয় নিয়ে ভাবছে বেশি। সেটা মাঝে মাঝে তার চোখ বন্ধ করা দেখেই আমি বুঝতে পারছি। বেশ কিছুক্ষণ সে বিষয়টা লক্ষ্য করার পর আমি অজিতেশকে বললাম, কি ব্যাপার বলো তো অজিতেশ, বই পড়ার মাঝে মাঝে তুমি কি ভাবছো বলো তো, আর এত মন দিয়ে কি করছো তুমি? অজিতেশ আমার কথায় প্রথমে চোখ খুলল, তারপর বইটা টেবিলের উপর রেখে আমার দিকে ঘুরে বলল, খবরের কাগজ দেখলে? কয়েকদিন ধরে নামি দামি হিরের দোকানগুলো থেকে কোনো অদ্ভুত উপায়ে হিরে চুরি হয়ে যাচ্ছে। আজকের খবরটা যেটা দেখলাম সেটা নিয়ে প্রায় 7 নম্বর হিরে চুরি হলো কলকাতা শহরের বুকে। আর খবরটা পড়তে পড়তে অনেক বছর আগে আমার একটা কেসের কথা মনে পড়ে গেল। তখনও তোমার সঙ্গে পরিচয় হয়নি, তখন আমি আমার পুরনো বাড়িতে পুটিরামের সঙ্গে থাকতাম। সেখানেই হিরে নিয়ে একটা কেস সমাধান করতে হয়েছে। সেটা তো অনেকদিন আগের কথা অজিতেশ। এখন যে এতগুলো হিরে চুরি হলো, আর চোর তো এখনো আশা করা যায় বহাল তবিয়তে বাইরেই ঘুরে বেড়াচ্ছে, তখন তো সত্যান্বেষী হিসেবে তোমার কর্তব্য তাকে ধরা। ভাইয়া, ইচ্ছে তো আছে যে এই হিরে চুরির কেসে ঝাঁপিয়ে পড়ি, তবে কেউ না ডাকলে কেমন করে যাই বলো? পুলিশ বোধ করি নিজের মতো তদন্ত করছে, আর এই কেসটা তারা অতটা জটিল মনে করছে না হয়তো, তাই আমার প্রয়োজন পড়েনি। আমি বুঝতে পারলাম অজিতেশের মাথায় এখন ওই হিরে চুরির ব্যাপারগুলো ঘুরছে। আসলে এই সমস্ত কেসগুলোতে চোর অত্যন্ত মাথা খাটিয়ে চুরি করে, আর তাতে রহস্য হয় বেশ জটিল। আর মাস্টারমাইন্ড চোর আজকাল খুব কম পাওয়া যায়। অজিতেশ তাই চায় এই কেসটায় ঝাঁপিয়ে পড়তে। আমি অজিতেশের উদ্দেশ্যে বললাম, বৌঠানকে একটু চা দিতে বলি কেমন? তাই হোক অমরজিৎ, তুমি চায়ের ফরমাইশ করে দাও, আমি ততক্ষণে জামাটা একটু বদলে আসি। জানলা থেকে বৃষ্টির ছাট এসে জামাটা একেবারে ভিজিয়ে দিয়েছে দেখো। তোমায় তো আগেই বললাম জানলাটা বন্ধ করে দাও। কথাটা বলে আমি রান্নাঘরে চলে গেলাম। বৌঠানকে চা দেওয়ার কথা বলে ফিরে এসে বসলাম আরাম কেদারায়। একটু পরেই বৌঠান 2 কাপ চা আর তার সাথে কিছু ভাজা পাঁপড় নিয়ে ঢুকলো আমাদের ঘরে। সামনে চায়ের কাপ রাখতেই অজিতেশ জামা পরিবর্তন করে সবে ঘরে ঢুকেছে। সঙ্গে সঙ্গে ছৌ মেরে প্লেট থেকে একটা পাঁপড় তুলে নিয়ে সেটায় কামড় দিয়ে বলল, এমনিতেই বৃষ্টির দিন, আজ কোনো মক্কেল আসার ভাবগতিক দেখছি না, অলসতার সঙ্গে দিনটা কাটিয়ে দেওয়া যাবে। কি বলো অমরজিৎ? আমি একটা পাঁপড় তুলে সেটায় কামড় বসাতে যাব এমন সময় নিচের তলায় সদর দরজা খোলার শব্দ পেলাম। সামান্য কথোপকথনের আওয়াজ কানে আসতেই বুঝলাম কেউ এসে পুটিরামের সাথে কথা বলছে। আর বুঝতে পেরেই হাঁক দিয়ে বললাম যে এসেছে তাকে ওপরে পাঠিয়ে দিতে, কারণ এর মধ্যে আমি অজিতেশ বক্সি নামটা 2-1 বার শুনতে পেয়েছি। তাই মনে হয়েছে যে এসেছে সে অজিতেশের সাথে দেখা করতে এসেছে কোনো একটা কেস নিয়ে। একটু পরেই ঘরের পর্দা ঠেলে ভেতরে ঢুকে এলেন এক সাহেব ভদ্রলোক। পরনে সাদা রঙের একটা কোট, চোখে চশমা, মাথার উপর সামান্য টাক, মাথার চুল কাঁচা পাকা, মুখে দাড়ির চিহ্ন মাত্র নেই, তবে গোঁফ যা রয়েছে তাও কাঁচা পাকা। ভদ্রলোক ঘরে ঢুকেই আমার দিকে তাকিয়ে সাহেবী কায়দায় নমস্কার করে বললেন, হ্যালো অজিতেশ বাবু, আমি ডেভিড ক্যামেরন। কলকাতায় থাকার দরুন আপনার সুখ্যাতির কথা কে না জানে, তাই আর অপেক্ষা করতে পারলাম না, আমি চলে এলাম আপনার কাছে। আমরাও উঠে দাঁড়িয়ে প্রতি নমস্কার করে তাকে আরাম কেদারায় বসতে বললাম।
ভদ্রলোক কিন্তু সেখানে বসে সামান্য কিছুক্ষণের ইতস্তত করছিলেন, তারপর বললেন, অজিতেশ বাবু, আপনি কি এখন খুব বিজি আছেন? আমি না হয় পরে আসব। অজিতেশ ওনাকে আশ্বস্ত করে বলল, আপনার যা বলার আছে আপনি এখনই বলতে পারেন, আমি ততটাও ব্যস্ত নই, সামান্য খবরের কাগজ পড়ছিলাম। আসলে একটা স্ট্রেঞ্জ ব্যাপার নিয়ে আপনার কাছে এসেছি। অ্যাকচুয়ালি সেটা যে ঠিক কি আর চুরিটা হলো বা কি করে, আই ডোন্ট নো, আমি কিছু বুঝতে পারছি না। আপনি ঠিক যেটা বলতে এসেছেন আপনি সেটাই বলুন, আপনার অস্বস্তির কিচ্ছু নেই। সবটা খুলে বললে তবেই আমি কিন্তু আপনাকে এই ব্যাপারে সাহায্য করতে পারবো। অজিতেশ বাবু, আমি আপনার কাছে এসেছি একটা হিরে চুরির ব্যাপারে, অ্যান্ড দ্যাট ডায়মন্ড ইজ ভেরি ভ্যালুয়েবল, ইউনো। আচ্ছা, আপনারা রয় অ্যান্ড ক্যামেরন ডায়মন্ড কোম্পানির নাম শুনেছেন তো, রাইট? হ্যাঁ, তা শুনবো না কেন? কলকাতা শহরের বুকে আপনাদের হিরে কাটা এবং হিরের কারবারের কথা কে না জানে। আপনাদের কলকাতায় আশা করি 3টে বড় শোরুমও আছে আশা করি। হ্যাঁ হ্যাঁ, অজিতেশ বাবু, আপনি একদম ঠিক কথা বলেছেন, ইউ সেড রাইট। তবে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ, আমাদের ওই 3টে হিরে শোরুম থাকা সত্ত্বেও যেখানে হিরে কাটিং হয় অ্যান্ড হিরোগুলোকে বেচার জন্য রেডি করা হয়, একটা ফ্যাক্টরি বলতে পারেন। অ্যাকচুয়ালি চুরিটা সেখান থেকেই হয়েছে। এর আগে তো এই মাসে কলকাতা শহরে আরো অনেক হিরে চুরি গেছে, তা হিরের দোকানগুলো থেকে। আপনি বলছেন আপনার হিরেটা চুরি গেছে কারখানা দিয়ে, তাই তো? তাহলে বলা যেতেই পারে কোনো একটা মাথায় আছে এই সমস্ত চুরির পেছনে। তবে লোক কতজন সেটা অনুমান করা যাবে না। আচ্ছা, যাই হোক, আপনি বলুন কিভাবে চুরি গেল সেটা। আসলে অজিতেশ বাবু, আপনাকে আমি মুখে না বলে সেখানে নিয়ে দেখাতে পারলে সেটা বেশি কাজ দিত, আই থিঙ্ক। তাও আমি বলছি, আসলে আমাদের এই ফ্যাক্টরিতে হিরে জহরতের কাটিং অ্যান্ড পলিশিং হয়, সোনার কাজও হয়, অ্যান্ড দামি পাথরের গয়নাও রেডি করা হয়। সেইখানে মোট মিলিয়ে 20 জন ওয়ার্কার্স আছে যারা আমাদের কারখানায় কাজ করছে অ্যাটলিস্ট 5 to 6 ইয়ার্স। গেটে একজন সিকিউরিটি থাকে, আর আমরা 2জন ফ্রেন্ড মিলেই এই পুরো বিজনেসটা চালাই। আমার বন্ধু মিস্টার রায় অ্যান্ড আমি 2 বেলাই ওয়ার্কার্সদের কাজ লক্ষ্য করি। গেটে বিশ্বস্ত সিকিউরিটি আছে যে নজর রাখে কে কখন ফ্যাক্টরির বাইরে যায় বা আসে। আমাদের একটা রুল আছে যে মর্নিংয়ে ওয়ার্কার্সরা একবার ফ্যাক্টরিতে প্রবেশ করলে তারা কাজ শেষ হওয়ার সময় যতক্ষণ না হচ্ছে তারা কোনোভাবেই বাইরে যেতে পারে না। আর এন্ট্রি করা অ্যান্ড এক্সিটের সময় সমস্ত ওয়ার্কার্সদের তল্লাশি আমি নিজে করি। তাই বুঝতেই পারছেন তাদের মধ্যে যে কেউ চুরি করতে পারে না, এটা আমার বিশ্বাস। আর মডার্ন মেটাল ডিটেক্টরও আছে, তাই কোনো রকম হিরে বা সোনা নিয়ে কেউ কোনোভাবেই ফ্যাক্টরি বাইরে যেতে পারবে না। সুতরাং তাদের আমি কোনো রকমভাবেই সন্দেহ করছি না। কিন্তু বাট দ্য থিং ইজ, এখন প্রশ্ন হলো হিরেটা চুরি হলো কিভাবে? আপনি এবং আপনার বন্ধু পালা দিয়ে কারখানা তদারকি করেন, তাই তো? আর আপনার যে হিরেটা চুরি গেছে সেটার দাম কেমন হবে মিস্টার ক্যামেরন? আসলে এই ডায়মন্ডটা ছিল কলকাতার বিজনেসম্যান শুভেন্দু পালের স্ত্রীর গলার হিরের নেকলেসের সব থেকে বড় হিরেটি, যার প্রাইস এই মার্কেটে অ্যাটলিস্ট 20 lakhs বা তার বেশি। আর বড় কথা হলো, রয় দিনের বেলা গিয়ে ফ্যাক্টরি খোলার সময় সমস্ত ওয়ার্কার্সদের চেক করে তারপর কাজ শুরু হয়। আর আমি আফটারনুনে ফ্যাক্টরি বন্ধ হওয়ার সময় ওয়ার্কার্সদের চেক করে তার কাজের তদারকি করে তবেই ফ্যাক্টরি বন্ধ করি। অ্যাকচুয়ালি আমি আগে ইংল্যান্ডে থাকতাম অজিতেশ বাবু, আর আমার কাজ সেখান থেকেই শিখে আসা। তাই আমার মতো লোকের চোখে ধুলো দিয়ে ডায়মন্ড নিয়ে পালিয়ে যাওয়া এত সহজ নয়। তাহলে এই হিরেটা যাবে কোথায়? আপনার দোকানের কর্মচারীরা শেষ কবে হিরেটা দেখেছে? আর আপনার পুরো কারখানার পরপর বর্ণনা দিন, তাতে যদি কোনো রহস্যের সমাধান লুকিয়ে থাকে। প্রথমে বাইরের লোহার গেটে যেখানে সিকিউরিটি থাকে, আর হিরে সোনা জহরতের কাজ যেখানে হয়, জানেন আশা করি যে সেই ঘরে কোনোরূপ কোনো উইন্ডো থাকে না, পুরোটাই ক্লোজ এনভায়রনমেন্ট। আমাদের মোট মিলিয়ে 2টো বড় বড় রুম আছে যার উপর বাতাস চলাচলের জন্য বন্ধ ভেন্টিলেটর আছে। ভেন্টিলেটরগুলো লোহার ছোট ছোট তারের জালি দিয়ে আটকানো, অ্যান্ড তা ঘরের অনেকটাই উপরে, তাই সেখান থেকেও চুরি হওয়ার কোনো চান্স নেই। আর
অন্য দুটো ঘরের পরেই লাঞ্চরুম, যেখানে ওয়ার্কার্সরা খাবার দাবার খায় বা রেস্ট করে, তবে সেটাও কোনো উইন্ডো নেই সেখানে। আর সেখানে রয়েছে একটা বেসিন হাত ধোয়ার জন্য, আর তার গা লাগোয়া আছে টোটাল 3টে বাথরুম, যার প্রত্যেকটাই ক্লোজ। আর একটা ছোট স্টোর রুম রয়েছে, যে রুমে ন্যাচারালি নোংরা ফেলা হয় অ্যান্ড খাবারের বেঁচে যাওয়া যে অংশগুলো থাকে সেগুলো ফেলা হয়। বলতে পারেন সেটা ডাস্টবিনেরই কাজ করে। আপনার মুখে সবটা বর্ণনা আমি শুনলাম, তবে কোন জায়গা দিয়ে হিরেটা বেরিয়ে যেতে পারে ধরতে পারলাম না মিস্টার ক্যামেরন। আমি আর অমরজিৎ তবে কাল সকাল সকাল যাব, কেমন? আমরা গিয়ে কাল সবটা খুঁটিয়ে দেখব। তবে আপনি আপনার কর্মচারীদের কিছুই জানাবেন না যে কাল আমি আসছি, তবে তাহলে কিন্তু তারা সতর্ক হয়ে যাবে। আমার মন বলছে হয়তো হিরেটা আপনার কারখানায় আছে, এর খুঁজে দেখার প্রয়োজন আছে। সাহেব একটু হেসে বললেন, আপনি আসছেন অজিতেশবাবু, এটা শুনে একটু আমি রিল্যাক্স ফিল করছি। অ্যাকচুয়ালি আমার বিজনেস পার্টনার রয় তো বলছে এটা নাকি অলৌকিক কাণ্ড। আপনার বন্ধুকে আপনি সন্দেহ করেন? নো নো, নেভার বক্সিবাবু, নেভার। হি হ্যাজ মাচ মোর মানি। যার কলকাতার বুকে 3টে বড় বাড়ি আর হিউজ অ্যামাউন্ট অফ মানি আছে, তার কাছে ওই একটা 20 লাখ টাকার হিরে কোনো ব্যাপারই না। ও এই কাজ করতে পারে না বক্সিবাবু, পারে না। আমি হলফ করে বলতে পারি। কাল সকাল ওই 10টা নাগাদ আমরা যাব, আপনি ঠিকানাটা বলে যান। ভদ্রলোক আমাদের হাতে একটা কার্ড দিয়ে নমস্কার করে বেরিয়ে গেলেন। সত্যি এইরকম এত ভালো বাংলা বলা সাহেব আমি কমই দেখেছি। অজিতেশকে সেই কথা বলায় সে বলল, ব্যবসার খাতিরে এরকম কত বিদেশি এই শহরে ছড়িয়ে আছে তার হিসেব নেই। এরা জানে যে লোকের মন জয় করতে বা এই শহরে ব্যবসা করতে বাংলা জানা আবশ্যক, তাই ওটা নিয়ে অবাক হবার কিছুই নেই। সেই দিনের মতো আর ওই হিরে চুরির ব্যাপারটা নিয়ে কোনো কথা হয়নি। পুরোটা দিন অজিতেশ একটা বই পড়ে কাটালো। তবে ও যে মনে মনে ব্যাপারটা নিয়ে চিন্তা করছে সেটা বলে দিতে হয় না। পরের দিন সকাল 10টা হতেই আমরা ট্যাক্সি করে পৌঁছে গেলাম রয় অ্যান্ড ক্যামেরন কোম্পানির সামনে। ডেভিড সাহেব আমাদের ভুল কিছু বলেননি। গেটের বাইরে একজন দারোয়ান দাঁড়িয়ে থাকতে দেখলাম, তার হাতে মস্ত বড় একটা বন্দুক। অজিতেশ নিজের ভিজিটিং কার্ড দেখাতেই লোকটা হিন্দিতে বলল, हाँ हाँ बाबू, डेविड साहब हमको बोला था कि आप लोग आएंगे। अभी बाबू तो नहीं है, हम ही आपको अंदर सब जगह घुमा के दिखा देंगे। आप लोगों को कोई भी दिक्कत नहीं होगा, चिंता मत कीजिए। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি এটা বলো যে চুরিটা হয়েছে পরশুদিন, তাই তো? আর সেই দিন কোনো বাইরের লোক এসেছিল কি? না বাবু সাহেব, कोई नहीं आया। এখানে আসে খালি কর্মচারীরা, তাও সবাইকে তো আমি চেক করেই আন্দার পাঠাই। রয় বাবু আসেন সকালে, আর বিকালে তো ডেভিড সাহেবই আসেন ওই কাজের তদারকি করতে আর কর্মচারীদের চেকিং করবার জন্য। আসেন আসেন, ভেতরে আসেন। দারোয়ান লোহার গেটটা তীব্র ক্যাচ শব্দ করে খুলে দিল। তারপর আমরা প্রবেশ করলাম ভেতরে। ভেতরে প্রবেশ করতেই বড় বড় কাঁচের থরে থরে সাজানো বাক্স দেখতে পেলাম, আর সেইগুলোই প্রতিটায় রয়েছে একটা করে লাল রঙের ভেলভেটের বাক্স। কিছু সোনার গহনাও সাজানো রয়েছে সেখানে, তবে ছোট বাক্সগুলো যে হিরে রাখার জন্য ব্যবহার করা হয় সেটা বলে দিতে হয় না। দারোয়ান ডান দিকের একটা বাক্স খুলে আমাদের সামনে ধরে বলল, ইয়ে দেখিয়ে বাবু, এইখানেই ছিল সেই হিরেটা, আর এখান থেকেই চুরি হয়ে যায় সেটা, আর সেটাও আবিষ্কার করে ডেভিড সাহেব নিজেই। তার মানে তো তুমি এটা বলছো চুরিটা হয়েছে কারখানায় যখন কাজ চলছে, কারণ ডেভিড সাহেব বিকেলে চেক করার সময় সেটি পেয়েছেন আশা করি। তুমি তোমাদের কর্মচারীদের অ্যাটেন্ডেন্সের খাতাটা নিয়ে আসো তো। দারোয়ান ছুটে গিয়ে সেটি নিয়ে আসতেই অজিতেশ সেটা খুলে আগের 3 দিনের আসা সমস্ত কর্মচারীদের সই আর কারখানায় প্রবেশ ও বেরিয়ে যাওয়ার সময় দেখলো ভালো করে। তারপর খাতাটা ফিরিয়ে দিয়ে এগিয়ে গেল সামনের দুটো ঘরের দিকে। এখানে পরপর সাজানো রয়েছে নানা রকমের মেশিন, আর প্রতিটা মেশিনের আশেপাশে কাজ করে চলেছে কোনো না কোনো কর্মচারী। অজিতেশ পরপর দুটো ঘর ভালো করে খুঁজে দেখল। তারপর কয়েকজন কর্মচারীদের সাথে সেই হিরে চুরির ব্যাপারে কিছু প্রশ্ন করল। তবে লোকগুলোর কাছ থেকে যে কোনো রকম তথ্য আমরা পাবো না সেটা আমি স্পষ্ট জানি। তাই আর অজিতেশ সেখানে সময় নষ্ট না করে এগিয়ে গেল বসার বড় ঘরটার দিকে। ডেভিড সাহেব বলেছিলেন এই ঘরটায় বসে কর্মচারীরা বিশ্রাম করে আর খাওয়া দাওয়া করে।
প্রতিটা বসার জায়গা টেবিলের নিচে কাঠ দিয়ে তৈরি করা রয়েছে একটা ড্রয়ার, আর ড্রয়ারগুলিতে প্রত্যেকজনের নাম স্টিকার দিয়ে সাটা রয়েছে। আমি বুঝতে পারলাম কর্মচারীদের বাড়ি থেকে আনা টিফিন বক্স এবং ব্যাগ তারা এখানেই রাখে। অজিতেশ সবকটা কাঠের ড্রয়ার খুলল না, তবে সে একটা খুলেই দেখে নিল, তারপর বলল, না, ড্রয়ারে লুকিয়ে রাখার কোনো জায়গা নেই। তবে দারোয়ানজি, একটা কথা বলুন, আপনি কি কর্মচারীরা কারখানায় প্রবেশ করার আগে এবং বেরোনোর সময় তাদের ব্যাগ চেক করেন? हाँ हाँ बाबू साहब, एकदम वो सारे काम करा होता है यहाँ पर। और प्रथमे चेक करी आमी, तारपर करें साहब निजे, और उसके बाद भी तो आछे ही वही मेटल डिटेक्टर। ताई बाबू साहब, हमको नहीं लगता कि এই চুরি এরা কেউ করেছে। চলো, সামনের তোমাদের বাথরুমগুলো আর ওই স্টোর রুমটা একবার দেখে আসা যাক। স্টোর রুমে যাবেন বাবু? কিন্তু ওই জায়গাটা কিন্তু বেশ গন্ধা আছে, জানেনই তো, লোকজন ওখানে বাঁচা খুচা খানা ফেলে। ভেরি ডার্টি প্লেস। অজিতেশ একটু হেসে বলল, যেখানে মিলিবে চাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আমরা এগিয়ে গেলাম বাথরুমের দিকে। সেখানেও বিশেষ কিছুই চোখে পড়ল না আমাদের, তবে অজিতেশ বাথরুমের সামনে থাকা বেসিনটার কাছে গিয়ে থেমে গেল। তারপর অত্যন্ত মনোযোগ দিয়ে সেটা দেখতে থাকলো। তারপর বলল, আচ্ছা দারোয়ানজি, আপনার কারখানায় কি লোকজন রান্না করেও খায় নাকি? না বাবু সাহেব, यहाँ पर আগুন পাবে কোথায় বলুন তো? আর সব তো বাড়ি থেকেই তৈরি জিনিস নিয়ে আসে। অজিতেশ এবার বেসিনটার দিকে হাত দেখিয়ে বলল, বেসিনের ছিদ্রটার মুখে তার জালিতে কয়েক টুকরো কাঁচা চাল আর গম আটকে যে আছে দারোয়ান। আর এইগুলো যে রান্না করা, সেটা দেখেই চোখে ধরা পড়ছে। क्या पता बाबू, ये चीज तो पहले नहीं देखा। और এখানে ये आया भी कहाँ से, वो भी तो कुछ मतलब বুঝতে পারছি না। অজিতেশ একটু হাসলো, তারপর এগিয়ে গেল স্টোর রুমটার দিকে। এটা অসম্ভব একটা নোংরা স্থান। কারখানায় সব জায়গায় এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হলেও এইখান দিয়ে বিশ্রী পচা খাবারের গন্ধ বের হচ্ছে। আর সব থেকে অবাক বিষয় হলো, এতগুলো ঘরে আমরা ঘুরলাম, কোথাও কিন্তু জানালা ছিল না। তবে এই ঘরের বেশ ওপরের দিকে রয়েছে একটা ছোট জানালা, আর তার মুখ বন্ধ করা রয়েছে 4-5টা লোহার শিক দিয়ে। হিরে যে এখান থেকেও বের করা অসম্ভব, কারণ জানালাটা প্রায় 3 মানুষ ওপরে, আর সেটার নিচে রয়েছে ময়লার স্তূপ। তাই ব্যাপারটা বড়ই অদ্ভুত ঠেকলো আমার। এত তো জায়গা দেখলাম, কিন্তু কিভাবে হলো চুরিটা সেটা ঠাউর করতে পারলাম না। হঠাৎ একটা জিনিস দেখে আমি একটু অবাক হয়ে গেলাম, কারণ মেঝেতে একটা সাদা রঙের তুলো পড়ে। জিনিসটা দেখতেই আমি অজিতেশকে বললাম। অজিতেশ সেটা দেখে তার হাতে তুলে ভালো করে দেখে চালান করলো তার পকেটে। এমন সময় দারোয়ান বলল, अच्छा बाबू साहब, अभी तो लंच का टाइम भी हो गया, तो आप लोग थोड़ा बैठिए यहाँ पर, मैं थोड़ा वो चाय का बंदोबस्त করছি। তুমি বললে এখানে রান্না হয় না যে? अरे बाबू, চায়ের জন্য আলাদা ইলেকট্রনিক কেটেল আছে, उसके लिए तो आगे দরকার পড়ে না। আমরা বসলাম সেখানে। দারোয়ান এগিয়ে গেল চা করতে। আমরা দেখলাম একে একে পরপর সমস্ত কর্মচারী আসছে নিজেদের খাবার টেবিলে। প্রত্যেকেই নিজের নিজের ডেস্ক থেকে বার করে আনলো নিজের নিজের টিফিন, তারপর সেটা খেতে লাগলো। দারোয়ান ততক্ষণে আমাদের চা দিয়েছে। তবে অজিতেশের চোখ যে চা খেতে খেতেও প্রতিটা কর্মচারীদের মেপে নিচ্ছে, তা বলে দিতে হয় না। দারোয়ান আমাদের সামনে দাঁড়িয়েছিল সুবিধা অসুবিধা তদারকি করার জন্য। প্রতিটা কর্মচারী এখন নিজের নিজের টিফিন খেতে ব্যস্ত। তারা একে অপরের সাথে গল্প হাসি মজা করতে করতে খাবার খাচ্ছে। ওদের দেখে আমার নিজের ছোটবেলার স্কুলে বসে বন্ধুদের সাথে টিফিন খাওয়ার দৃশ্যগুলো চোখের সামনে ভেসে উঠল। সত্যি কি দারুণ দিনগুলোই ছিল, যা হয়তো ফিরে আসা অসম্ভব। আমি এইসব ভাবছি, তবে তার মধ্যেই অজিতেশ হঠাৎ করে উঠে গেল টেবিলে বসে টিফিন করা লোকগুলোর মাঝে, আর গিয়ে দাঁড়ালো একটা লোকের সামনে। তারপর তার টিফিন বক্সের ঢাকনিটা হাতে তুলে নিল। আমিও দেখলাম সেই বক্সের ঢাকনিটা। প্লাস্টিকের ঢাকনির উপরে প্রায় 10-12টা ছোট ছোট ফুটো করা রয়েছে। অজিতেশ লোকটার উদ্দেশ্যে জিজ্ঞাসা করল, আচ্ছা দাদা, আপনার এই টিফিন বক্সের ঢাকনিটার মধ্যে ছিদ্র করে রাখার কারণটা কি? লোকটা দেখলাম প্রথম একটু হকচকিয়ে গেল, তবে তারপর তৎক্ষণাৎ নিজেকে সামলে হাসি মুখে বলল, আসলে স্যার, আপনি তো এই কলকাতার গরম জানেন।
এই সমস্ত খাবার ঢাকা বক্সের মধ্যে রাখলে খাবার নষ্ট হয়ে যায়। খাবার নিয়ে এসে সেটা যদি খেতেই না পারি তাহলে কি ভালো লাগে বলুন তো? তাই এই উপায় বার করেছি, খাবারটা ঠান্ডাও থাকে। অদ্ভুত উপায় তো। তোমার নাম কি হে? জি, আমার নাম রাজু সর্দার। আচ্ছা, কতদিন হলো এই কোম্পানিতে কাজ করছো তুমি? আর এইখানে যে একটা দামি হিরে চুরি হয়েছে সেটা জানো আশা করি? আমি কাজ করছি প্রায় 3 বছর হলো স্যার। তবে হিরে চুরি টুরির ব্যাপারে আমি শুনলেও ও ব্যাপারে আমি অত কিছু জানি না। আমার কাজ হলো সোনার গয়না প্রস্তুত করা। ওইসব হিরের কাজ যারা করে আপনি বরং তাদের গিয়ে জিজ্ঞাসা করুন। অজিতেশ দেখলাম ফিরে এলো, তারপর দারোয়ানের উদ্দেশ্যে বলল, আচ্ছা দারোয়ানজি, আপনি তো প্রতিটা কর্মচারীর বাড়ির ঠিকানা তাদের বর্ণনা লিখে রাখেন কোথাও আশা করি, সেটা একবার দেখাতে পারবেন? অজিতেশ বলতেই লোকটা ফিরে গিয়ে একটা খাতা নিয়ে আসলো। তারপর সেই খাতায় ভালো করে চোখ বুলিয়ে নিয়ে সেটা ফিরিয়ে দিয়ে বলল, দারোয়ানজি, আপনার এই কারখানা বন্ধ হয় কখন? আগে বাবু বিকেল 5টার সময়। কাম কাজ সব আগেই শেষ হয়ে যায়, কিন্তু ডেভিড সাহেব তখন সব কর্মচারীদের চেক করেন, তাতেই একটু ওয়াক্ত লেগে যায়। ঠিক আছে, আজ উঠি কেমন? আপনার সাহেব আসলে বলবেন আমরা এসেছিলাম আর বেশি চিন্তা না করতে। হিরে তার সঠিক জায়গায় আছে, খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আশা করি। আমরা বেরিয়ে এলাম বাইরের রাস্তায়। তারপর একটা ট্যাক্সি নিয়ে তাতে করে চললাম বাড়ির উদ্দেশ্যে। আমি অজিতেশকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা অজিতেশ, আমি তো এটা বুঝতে পারলাম না যে তুমি বলছো যে হিরে চোখের সামনেই আছে। আমার তো কোথাও কিছু চোখে পড়লো না। একটু খুলে বলো তো ভাইয়া, তুমি কি কিছু বুঝতে পেরেছো এই চুরির ব্যাপারে? আচ্ছা, তুমি কি স্টোররুমের ড্রেনটার গুলগুলির কাছে কাঁচের গুঁড়ো পড়ে থাকতে দেখেছো অমরজিৎ? তুমি বললে বলে ব্যাপারটা আমি জানতে পারলাম। তাহলে থাক অমরজিৎ, সময় আসুক সবটা বুঝতে পারবে। খালি একটা কথাই বলবো, চোখ কান খোলা রাখতে হবে বন্ধু। বাড়ি এসে বৌঠানের তৈরি চিংড়ি মাছের মালাইকারিটা দিয়ে দারুণ খাওয়া দাওয়া হলো। বৌঠানের হাতে জাদু আছে বলতে হবে। এত সুস্বাদু রান্না করে যে চাইলেও কম করে খাওয়া যায় না। খাওয়াটা বেশ ভালো মতোই হয়। আমি শুয়ে পড়লাম বিছানায়। তবে অজিতেশ দেখলাম তার ঘরে গেল না, সে তার লাল ডায়েরিটায় বসে বসে কি সব যেন লিখতে লাগলো। আমি বুঝতে পারলাম ও কেসটা নিয়ে মনে মনে ভাবছে। তাই আর বিরক্ত করলাম না। ঘুমে চোখটা আস্তে আস্তে ঢলে পড়ল। তবে যখন আমার ঘুম ভাঙল তখন প্রায় সন্ধে হতে চলেছে। আমি ঘুম থেকে উঠে বৌঠানকে জিজ্ঞাসা করলাম অজিতেশ কোথায়। বৌঠান খালি জানিয়ে দিল যে অজিতেশ নাকি একাই বিকেল 5টার আগে বেরিয়ে গিয়েছে। আর সেইটাও জানালো যে অজিতেশ নাকি আজ ছদ্মবেশে গিয়েছে। এটা শুনে আমার অবাক হওয়ার জোগাড়। অজিতেশ আজ ছদ্মবেশে বেরিয়েছে, এটার কি কারণ থাকতে পারে? আমি আর এত কিছু ভাবতে পারলাম না। নিজের একটা লেখায় মন দিলাম। পুটিরামকে বলে চা আর সামান্য বিস্কুট সহযোগে সন্ধেবেলার পেট পুজোটা সারলাম। তবে প্রায় 7:30 নাগাদ আমার ঘরের দরজা খুলে প্রবেশ করলো একজন স্যুট প্যান্ট পরা অচেনা লোক। লোকটার নাকের কাছে গোঁপটা বেশ পুরু বলতে হবে, আর চেহারায় একটা অদ্ভুত উজ্জ্বলের ছাপ। আমি প্রথমে লোকটাকে দেখে একবারের জন্য নতুন কোনো একজন মক্কেল ভেবেছিলাম, কিন্তু যখন তাকে জিজ্ঞেস করলাম যে তিনি কিসের জন্য এসেছেন, সেটা শুনে ওনার গলা থেকে অত্যন্ত চেনা পরিচিত কণ্ঠ শুনতে পেলাম। এই ছদ্মবেশটা তবে বেশ ভালোই ধরেছি, কি বলো হে ভাইয়া? তুমিও চিনতে পারলে না যখন তখন নিশ্চিত। তুমি কোথায় গিয়েছিলে অজিতেশ? আর আমাকে না নিয়ে হঠাৎ এদিক ওদিক চলে যাচ্ছ, এটা কিন্তু ভালো হচ্ছে না। ভাইয়া ভাইয়া, এত চুটছো কেন হে? শোনো, যখন আমি বেরোলাম প্রায় 4:30, তখন তুমি নাক ডেকে ঘুমোচ্ছ, তাই আর বিরক্ত করলাম না। আর গিয়েছিলে কোথায় এরকম সংসেজে? গেলাম কোথায়, আর গিয়েছিলাম একটা লোকের উপর নজর রাখতে, যার নাম রাজু সর্দার। আর কোম্পানির বাইরের গেটে দূর থেকে ঘাপটি মেরে দাঁড়িয়েছিলাম লোকটাকে ফলো করার জন্য। আর কি দেখলে? দেখলাম যে লোকটা নিজের বাড়ি যায়নি, গেছে অন্য একজন লোকের বাড়ি। তুমি আবার লোকটার বাড়ি চিনলে কি করে? খুব সহজ। আজ ডায়েরিতে লোকটার ঠিকানা সকালেই দেখে রেখেছিলাম, তাই যখন দেখলাম লোকটা বিকালে নিজের বাড়ির দিকে না গিয়ে অপর দিকের রাস্তা ধরেছে, তখনই সন্দেহ হলো। নিলাম পিছু বাবা জীবনের, আর বেরিয়ে গেল আসল লোক। তবে লোকটা যে এই ভুল করবে আমি তা জানতাম। আমি তো খালি টোপ ফেলেছিলাম, লোকটা টোপটা এত সহজে গিলবে সেটা আশা করিনি। কেমন টোপ ঠিক বুঝতে পারলাম না। আরে এখনো বুঝতে পারোনি? লোকটা যার হয়ে চুরিটা করেছে সে তাকে সতর্ক করতে চেয়েছিল।
তাই সেই কারখানা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আসল চোরকে আমরা যে তদন্ত করতে এসেছি সেটার ব্যাপারে জানাতে গিয়েছিল, আর তাতে আমার কাজের সুবিধাই হলো। তার মানে তুমি বলছো যে রাজু সর্দার লোকটাই চোর এবং তার উপরেও একজন মাথা আছে, তাই তো? চোরের বড় মাথার বাড়ির ঠিকানা যখন আমরা জানতে পেরেছি তখন সেখানে পুলিশ পাঠিয়ে তল্লাশি নিলেই তো হয়। সেটা হয় না অমরজিৎ, আমাদের চাই প্রমাণ, আর অজিতেশ বক্সি কাঁচা কাজ করে না। কালই আমরা সেই চোরকে হাতে নাতে ধরবো আর হিরে চুরির কেসটার সমাধান করব। তবে এখন কর্তব্য চোর বাবাজির জন্য অপেক্ষা করা কখন সে হিরে চুরি করবে, তাই তো? একদমই তাই, তবে চোরকে আর একটা টোপ দেবো ভাবছি। সে সেটা গিলে নেবে আশা করি, কারণ লোভ ভীষণ অমায়িক জিনিস ভাইয়া। আমাকে আর কিছু না বলে অজিতেশ তার ছদ্মবেশ খুলে একটু ফ্রেশ হয়ে এলো। তারপর দেখলাম টেলিফোনের রিসিভারটা তুলে নিয়ে পরপর দুটো ফোন করলো। প্রথমটা যে ডেভিড সাহেবকে সেটা আর বলে দিতে হয় না, তবে পরের ফোনটার বিষয়বস্তু শুনে আমি তো অবাক, কারণ সে ফোনটা করেছে খবরের কাগজের অফিসে। আর তারপর রয় অ্যান্ড ক্যামেরন কোম্পানিতে নতুন অত্যন্ত দামি হিরে এসেছে সেটার ব্যাপারে বিজ্ঞাপন দিতে বলল। সেই হীরের বিজ্ঞাপন কেন দিতে চাইছে ঠিক ধরতে পারলাম না, তবে ফোন রেখে সে উঠে আমায় জানালো, বুঝলে অমরজিৎ, ঘুঘু ধরার ফাঁদ পাতা হয়ে গেছে, এখন তার ধরা দিলেই মোটামুটি কাজ শেষ। কাল আমরা ছদ্মবেশে রয় এবং ক্যামেরন কোম্পানির হীরের দোকানের উপর নজর রাখলে চোখ কান খোলা রাখতে হবে, বুঝলে ভাইয়া। এ চোর অত্যন্ত সতর্ক আর ধূর্ত, তাই ওকে ধরা অতটা সহজ হবে না আশা করি। পরের দিন সকাল 10টা বাজার সাথে সাথেই আমার নাকের ডগায় চড়ে গেল একটা ছোট বাটারফ্লাই কোফ আর পরনে ধুতি পাঞ্জাবি। অপরদিকে অজিতেশ কালকের সেই স্যুট বুট পরা লোক সেজেছে। তবে সব থেকে অবাক করার বিষয় হলো যে সে আজ নিজের জামার নিচে নিতে ভুলেনি ওর পিস্তলটা। এটার কতটা দরকার পড়বে সে বিষয়ে আমার সন্দেহ আছে, তবে চোর যদি বেগরবাই করে তবে আশা করি এই অস্ত্র অজিতেশকে সাহায্য করবে। আমরা পৌঁছে গেলাম রয় অ্যান্ড কোম্পানির হিরে এবং সোনার গহনার বড় দোকানে। এত বড় আর এত সুন্দর সাজানো দোকান যে দেখলেই চোখ জুড়িয়ে যায়। অজিতেশ হয়তো আগে থেকে সব প্ল্যান করেই রেখেছিল, তাই সে আমাকে সোনার জিনিস দেখতে বলায় নিজে হেঁটে হেঁটে চারিদিকটা ঘুরে দেখতে থাকলো। দোকানে এত সকালেও বেশ লোক জড়ো হয়েছে। আসলে বোঝা যায় অজিতেশের দেওয়া কাগজের বিজ্ঞাপনের জন্যই হয়তো সেই ভিড়টা। বেশিরভাগ মানুষ সোনার গহনা দেখতেই ব্যস্ত, তবে অজিতেশ বিশেষভাবে নজর রাখছে হীরের কাউন্টারে। একে একে অনেক কাস্টমারই আসছে আর বেরিয়েও যাচ্ছে, কাউকে কিন্তু কিনতে দেখলাম না। তবে আমি নজর রাখছি অদ্ভুত সন্দেহজনক কোনো লোককে পাবার আশায়। দেখতে দেখতে প্রায় বেলা হয়ে গেল 12টার কাছাকাছি। আমরা বসে রইলাম ধূর্ত বাঘের মতো নিজেদের শিকারের আশায়। প্রতিটা মুহূর্ত যেন বুঝিয়ে দিয়ে যাচ্ছে সময়ের মূল্য। তবে হঠাৎ করে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম আমরা। একজন অজিতেশেরই মতো কোট প্যান্ট পরা লোক ধীরে ধীরে প্রবেশ করলো দোকানের সদর দরজা দিয়ে। লোকটা প্রায় 6 ফুটের কাছাকাছি লম্বা, আর দশাসই চেহারা দেখলেই বোঝা যায় এই শরীরে শক্তির অভাব হবে না। পরনে নীল রঙের কোটটা বেশ চকচকে আর দামি। তবে লোকটা আস্তে আস্তে এসে বসলেন হীরের কাউন্টারে। তারপর দোকানের একটা ছেলেকে উদ্দেশ্য করে বললেন, এক্সকিউজ মি, আজ সকালের কাগজে আপনাদের দোকানের বেশ কিছু ভালো ভালো আসা হীরের কালেকশন আছে পড়লাম। আবার এর মধ্যেই মাই অ্যানিভার্সারি ইজ কামিং, আমার বিবাহবার্ষিকীও আসছে, তাই আমার স্ত্রীর জন্য কিছু ভালো হিরে দেখান তো। দোকানি ছেলেটা দেখলাম হাসি মুখে কয়েকটা লাল ভেলভেটের বাক্স এগিয়ে দিল লোকটার দিকে। লোকটা একটা একটা করে বাক্স খুলে তার সামনে রাখতেই আমাদের চোখ চকচক করে উঠল। হিরেগুলোর উপরেও দোকানের লাইট পড়ে, সেগুলো এখন প্রচন্ডভাবে চকচক করছে। তবে পরপর 4-5টা হিরে ভালো করে হাতে নিয়ে ঘুরিয়ে ফিরে দেখলো লোকটা। এমন সময় অজিতেশের দিকে তাকিয়ে দেখি সেও দূর থেকে লোকটার উপর এক দৃষ্টে নজর রাখছে। তবে হঠাৎ করে লোকটা অত্যন্ত ভদ্র গলায় দোকানের কাজ করা ছেলেটার উদ্দেশ্যে বলল, না না ভাই, এই সব হিরে চলবে না, এইগুলো বেশ ছোট, আমার একটা বেশ বড় ধরনের হিরে লাগবে। মানে সেই রকম কিছু কি আপনাদের দোকানে রয়েছে? তাহলে সেরকম কিছু একটা দেখান। ছেলেটা হাসি মুখে মাথা নেড়ে জানিয়ে দিল যে আছে। ঠিক এমন সময়ে ছেলেটা নিচু হয়ে ঝুঁকে সেই হিরেটা বার করতে গেল
আর মুহূর্তের মধ্যে যে জিনিসটা আমি দেখলাম তা দেখে আমার চক্ষু চড়ক গাছ। কারণ লোকটা অত্যন্ত দ্রুত হাত সাফাই করে তার হাতে থাকা একটা আসল হিরে নিজের ডান পাশের কোটের পকেটে চালান করলো, আর সেই রকমই দ্রুত গতিতে সেই পকেট থেকে বার করে আনলো হিরেরই মতো দেখতে একটা চকচকে পাথর। তারপর সেটা সেখানে রেখে সেই লাল ভেলভেটের বাক্সটা বন্ধ করে এগিয়ে রাখলো সামনে। তারপর এদিক ওদিক ভালো করে তাকিয়ে দেখলো কেউ তাকে দেখছে কিনা। তারপর নিশ্চিন্ত হয়ে ছেলেটার বার করে আনা বড় হিরেটা দেখতে থাকলো। আমি বুঝতে পারলাম যে ছেলেটা এই হাত সাফাইয়ের কিছুই ধরতে পারেনি। আমি ভাবলাম এক্ষুনি উঠে গিয়ে লোকটার কলার চেপে ধরি। তারপর অজিতেশের দিকে তাকিয়ে দেখলাম সে আমায় বসার জন্য ইঙ্গিত দিল। লোকটা দেখি সেই বড় হিরেটা দেখেও ছেলেটির উদ্দেশ্যে বলল, ওয়েল, মাই ব্যাড লাক। আমি যেরকম জিনিস চাইছিলাম সেরকম তো দেখতে পেলাম না ভাই। তবে আরও যখন নতুন হিরে আসবে তখন না হয় আসবে, কেমন? লোকটা উঠতেই যাবে তার আগে অজিতেশ দেখলাম নিজের পকেট থেকে বার করে আনলো ওর রিভলভারটা। তারপর চিৎকার করে বলল, বীরেন্দ্রনাথ রায়, তাই তো? তোমার কোটের ডান পকেটে কি আছে বাবা জীবন, একটু দেখি তো। লোকটা অত্যন্ত বিরক্ত হয়ে চিৎকার করে উঠল, হোয়াট রাবিশ! এসব কি হচ্ছে আমার সঙ্গে? আমায় এমন অপদস্থ করার মানেটা কি? আমায় যেতে দিন বলছি। আই হ্যাভ ইম্পর্টেন্ট ওয়ার্ক, আমার গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। কি গুরুত্বপূর্ণ কাজ? হিরে চুরি তো হয়ে গেছে বীরেন্দ্র, তবে কি এখনই এটা বেচে দেবার প্ল্যান করছো নাকি? লোকটা দেখলাম কথা না বলে কটকট করে এগিয়ে যেতে লাগলো গেটের দিকে। কিন্তু অজিতেশ কিছু করলো না, কারণ দোকানে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েকজন লোক দেখলাম তাদের পকেট থেকে বার করে এনেছে রিভলভার, আর সেটা তাক করা বীরেন্দ্র নামক লোকটার দিকে। আমি বুঝতে পারলাম এরা ছদ্মবেশী পুলিশ। অজিতেশ এই চোরকে ধরার জন্যই এই ফাঁদটা পেতেছিল। অজিতেশ দ্রুত গতিতে এগিয়ে গেল লোকটার দিকে। তারপর বলল, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধার, এবার ঘুঘু তোমার অতীব পরাণ। অজিতেশ লোকটার কোটের পকেটে হাত ঢুকিয়ে থেকে বার করে আনলো হীরের মতো দেখতে 6-7টা ছোট বড় কাঁচের মতো জিনিস, এবং আবিষ্কার হলো আমাদের সামনেই হাত সাফাই করে চুরি করা দোকানের আসল হিরেটিও। পুলিশ লোকটাকে গ্রেফতার করে নিয়ে গেল থানায়। সেদিন আমরা ফিরে আসার পর জানতে পারি যে বীরেন্দ্রনাথ লোকটি একটা খাঁটি হিরে চোর। এর আগেও 3 বছর জেল খেটেছিল, তবে 3 মাস আগে ছাড়া পেয়েও এই হাত সাফাইয়ের মাধ্যমেই হিরে চুরি করত। পুলিশ জেরা করে লোকটার বাড়ির বালিশের মধ্যে লুকিয়ে রাখা মোট মিলিয়ে বড় ধরনের 8টি অত্যন্ত দামি হিরে উদ্ধার করে। লোকটা যে অত্যন্ত চাঁদরেল চোর ছিল এবং সে যে দারুণ বুদ্ধি ধরে সেটা আর বলে দিতে হয় না। আর যে 8টি হিরে পাওয়া গিয়েছে তার মধ্যে একটি ছিল ডেভিড সাহেবের কারখানা থেকে চুরি যাওয়া সেই মূল্যবান হিরেটি। হিরে হাতে পেয়ে সন্ধ্যেবেলা নাগাদ আমাদের বাড়ি এলেন স্বয়ং ডেভিড সাহেব। থ্যাংক ইউ মিস্টার বাক্সি। আপনার নাম খালি আমি শুনেছিলাম, এখন আপনার এত সুনাম হওয়ার কারণটাও আমি নিজে দেখতে পেলাম। থ্যাংকস আ লট মিস্টার বাক্সি। আপনি তো মার্ভেলাস লোক আছেন। শুধু হিরে খুঁজতে বলেছিলাম আপনাকে, আপনি তো চোর সমেত আরও অন্যান্য জনের চুরি হয়ে যাওয়া 7টি হিরে খুঁজে দিলেন। আমি আপনার ট্যালেন্টের পরিচয় পেয়ে গেছি মিস্টার বাক্সি। আপনি জানেন না যে আপনি আমার কতটা হেল্প করলেন। ওই ডায়মন্ডটা না পেলে কাস্টমারকে আমার নিজের পকেট থেকে ওই ডায়মন্ডের সেম অ্যামাউন্ট অফ মানি আমাকে দিতে হতো। আপনি এটা রাখুন মিস্টার বাক্সি। বলে ভদ্রলোক একটা মোটা সাদা খাম এগিয়ে দিলেন অজিতেশের দিকে। সেখানে অজিতেশের পারিশ্রমিক বাবদ যে মোটা অঙ্কের টাকা আছে সেটা আর বলে দিতে হয় না আশা করি। তবে আমার তখনও মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, তাই আর দেরি না করে প্রশ্নটা করেই ফেললাম। সবই তো বুঝলাম অজিতেশ, তবে এখনো আমার মাথায় এটা ঢুকলো না যে কারখানায় এত পাহারা, এত কড়াকড়ি থাকা সত্ত্বেও লোকটা হিরে চুরি করলো কিভাবে? কারণ লোকটা কারখানার ভিতর প্রবেশ করে সেখান থেকে হিরে চুরি করলে তো সেখানেই ধরা পড়ে যেত। হ্যাঁ অজিতেশ বাবু, আপনি তো এটার কথা আমাকে বলেননি। আমারও এটা জানা দরকার। সে বুঝে আমি আমার ফ্যাক্টরিতে সিকিউরিটি ডাবল করে দেবো। বুঝতেই তো পারছেন কত ভ্যালুয়েবল জিনিস সেখানে থাকে। অজিতেশ হাসি মুখে নিচের পকেট থেকে বার করে আনলো তার সিগারেটের প্যাকেটটা। তারপর সেখান থেকে একটা সিগারেট বার করে মুখে দিয়ে আগুন ধরিয়ে শুকটান দিয়ে ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে ছাড়লো ওপরের দিকে। আমি বুঝতে পারলাম অজিতেশ এখন তৈরি হচ্ছে সবটা খুলে বলার জন্য।
প্রথম কথা হলো, এই ধারণাটাই ভুল যে বীরেন্দ্রনাথ আপনার কারখানায় প্রবেশ করে চুরিটা করেছিল। সে আপনার কারখানা ত্রিসীমানায় অবধি যায়নি কোনোদিন, খালি একটা অভিনব কায়দায় এবং বুদ্ধি খাটিয়ে বার করে আনে হিরেটা। সেটা কেমন করে পসিবল মিস্টার বক্সি? প্রথম দিনই যখন আমি আপনার কারখানায় যাই তখন সবকিছু ভালো করে লক্ষ্য করি, তবে আপনার সিকিউরিটিতে কোনো ফাঁক ফোকর খুঁজে পাইনি। চোর যে নিজে এসে চুরি করেনি সেটা আমি সেই দিনই ধরতে পেরেছিলাম। তবে এখানে প্রশ্নটা আসে, তবে কিভাবে চুরিটা হলো? তবে শুনুন ভালো করে। আপনার পুরো কারখানা অত্যন্ত সুদক্ষভাবে সিকিউর করে রেখেছেন আপনি, তবে একটা মাত্র ফাঁক থেকে গেছে, সেটা হলো আপনার স্টোর রুমটি, যেখানে এক গাদা নোংরা জমা করে রাখা হয়, আর সেই ঘরেই অবস্থান করছে একটি জানালা। কোনো মানুষের পক্ষে সেই জানালা টপকে হিরে বাইরে ফেলা সম্ভব নয়, তবে চোর এখানে একটা অভিনব উদ্যোগ নিয়েছিল। আচ্ছা অমরজিৎ, প্রথম দিন যখন আমরা কারখানায় প্রবেশ করি তখন আমি বেসিনের মধ্যে কিছু কাঁচা চাল এবং গম দেখেছিলাম, সেটা মনে পড়ে? আমি মাথা নেড়ে সম্মতি জানিয়ে দিয়ে বললাম, হ্যাঁ অজিতেশ, আমার স্পষ্ট মনে আছে। এখানে প্রথম রহস্যই হলো এই কাঁচা চাল এবং গমগুলি। এবার আসি দ্বিতীয় রহস্যে। সেদিন আমি টিফিনের সময় যখন ঘুরে ঘুরে আপনার কর্মচারীদের দেখছিলাম তখন একটা ব্যাপার লক্ষ্য করি। আপনাদের কর্মচারীদের মধ্যে একজন, যার নাম রাজু সর্দার, তার টিফিন বাক্সটি দেখি আমি সব থেকে বেশি অবাক হই, কারণ তার বাক্সের ঢাকনার মধ্যে ছিল অসংখ্য ছোট ছোট ছিদ্র। তখনই আমার সন্দেহ হয়। তবে আমি সেই লোকটিকে জিজ্ঞাসা করি যে এই ছিদ্রগুলি করার কারণ কি। সে আমায় জানায় যে এটি খাবার নষ্ট না হয়ে যাওয়ার একটি উপায়। তবে আমার মনে খটকাটা লেগেই থাকে, আর সেই খটকাটা পরিষ্কার হয় যখন আমার বন্ধু আবিষ্কার করে সেই স্টোর রুমে একটি তুলোর মতো নরম ছোট সাদা জিনিস। হ্যাঁ আমার মনে আছে, তোমার হাতেই তো সেটা আমি তুলে দিয়েছিলাম। তুমি যেটা তুলো ভেবেছিলে সেটি আসলে ছিল সাদা পায়রার দবদবে একটি নরম পালক। আসলে এখানে বীরেন্দ্র একটি পায়রার মাধ্যমে হিরেটি খুব সহজ কায়দায় স্টোর রুমের জানালার দিকে বাইরে পাঠিয়ে দেয়। তোমরা পুরনো যুগে রাজা মহারাজাদের চিঠি পাঠানোর মাধ্যমটি ভুলে যাওনি তো? যদি ভুলে যাও তাহলে মনে করিয়ে দিই, পায়রার স্মৃতিশক্তি অত্যন্ত ভালো হবার জন্য তারা খুব সহজে মালিকের বাড়ি চিনে ফিরে আসতে পারে। আগেকার যুগে রাজা মহারাজারা তাদের পায়ে চিঠি বেঁধে সেটাকে ছেড়ে দিলে পায়রাটা সহজেই এক জায়গায় থেকে অন্য জায়গায় সেই চিঠি পৌঁছে দিত। আর আপনার সেই স্টোর রুমের জানালা এত উপরে হবার জন্য আগেই ধরেছিলাম এখানে কোনো উড়ে যাওয়া ছোট পাখির ব্যবহার করা হয়েছে। আসলে বীরেন্দ্র আগে থেকেই আপনার কারখানায় কাজ করা রাজু সর্দারকে টাকা দিয়ে হাত করেছিল, আর সেই রাজু সর্দারই বীরেন্দ্রর কথা মতো অত্যন্ত নিপুণভাবে নিজের টিফিন বাক্সের মধ্যে ছিদ্র করে সেই পায়রাটিকে সেখানে লুকিয়ে আপনার কারখানায় প্রবেশ করে। সে আগে থেকে টিফিন বাক্সে ছিদ্র করে রাখার জন্য পায়রাটির শ্বাস নিতে সেখানে কোনো অসুবিধাই হয়নি। তবে সেই পায়রাটির খাবার হিসেবে সেই টিফিন বাক্সতে সে লুকিয়ে রেখেছিল কিছু কাঁচা চাল এবং গম। আর যখন সে বেসিনের কাছে গিয়ে পায়রাটিকে মুক্ত করার জন্য টিফিন বাক্সের ঢাকনাটি খুলেছিল তখন সেখান দিয়ে ছিটকে বেরিয়ে এসেছিল কিছু কাঁচা ধান এবং চাল, আর সেইগুলি বেসিনের ছিদ্রের মুখে আটকে ছিল, যা আমাদের নজরে আসে। আর যখন স্টোর রুমে সেই পাতলা সাদা রঙের পালকটি আমার চোখে পড়ে তখনই বুঝতে পারি এটি একটি পায়রার মাধ্যমে করা হয়েছে। রাজু সর্দার অত্যন্ত নিপুণভাবে হিরেটা লাল ভেলভেটের বাক্স থেকে চুরি করে এবং সেখানে তার বদলে ঢুকিয়ে দেয় একটি সেই আকৃতির নকল কাঁচের হিরে, যাতে কেউ যেন তাকে সন্দেহ না করে। তারপর অত্যন্ত সাবধানে তোর রুমে গিয়ে পায়রাটির পায়ে বেঁধে দেয় সেই হিরেটি একটি থলির মাধ্যমে। পায়রা খুব সহজে উঠতে উঠতে গিয়ে পৌঁছয় তার মালিক বীরেন্দ্রর বাড়িতে। আর এইভাবেই সেই হিরেটি চুরি করে অত্যন্ত নিপুণ বুদ্ধিমত্তার মাধ্যমে। এইভাবেই আপনার কারখানা থেকে হিরেটি চুরি হয়েছিল। তবে এখানে একটা বোঝার বিষয় আছে। আমি সেই দিনই বুঝতে পেরেছিলাম যে রাজু সর্দারই আসল চোরের মদতদাতা। তাই ছদ্মবেশে সেদিন অপেক্ষা করছিলাম আপনার কারখানার বাইরে কখন সেটি ছুটি হবে সেটার আশায়। আর রাজু সর্দার সেই ভুলটাই করলো যা আমি ভেবেছিলাম। সে চোর বীরেন্দ্রকে সতর্ক করার জন্য কারখানা ছুটির পর নিজের বাড়ি না গিয়ে তার বাড়ি গেল, এবং আমি তখনই বুঝতে পারলাম যে সেই আসল চোর। আর তারপরে ঘটনা তো আপনারা সবাই জানেন। আমার কাজ মোটামুটি এখানেই শেষ। তবে চোর যে এখানে অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে সেটা অভাবনীয়। অত্যন্ত ধন্যবাদ ডেভিড সাহেব, আপনি
এত ভালো একটা কেস আমাকে উপহার দিলেন তার জন্য। ভবিষ্যতে যদি কোনোভাবে আমার প্রয়োজন লাগে আমাকে মনে করতে ভুলবেন না কিন্তু। ডেভিড হাত জোর করে নমস্কার করে বললেন, অফকোর্স মিস্টার বক্সি, তবে আপনাকে আমার একটা রিকোয়েস্ট রাখতেই হবে। অনুরোধ? সেটা আবার কি? এই সানডে আমার বাড়িতে আপনাদের সবার ইনভিটেশন রইল, আর সেটা কিন্তু আপনি না করতে পারবেন না অজিতেশ বাবু। অজিতেশ আর আমি হাসি মুখে জানিয়ে দিলাম যে আমরাও যাচ্ছি। তবে সেই কেসটার পরেও একটা অদ্ভুত রকম কেস অজিতের কাছে এসে পড়েছিল। সেটার কথা না হয় পরের দিন বলবো। আর ততক্ষণ আপনারা যারা গল্প শুনছিলেন তাড়াতাড়ি একটা কাজ করে ফেলুন তো বাবু। নিচে দেখুন একটা লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, ওটা ক্লিক করে দিন তো। আর ভালো লাগলেই করবেন, ঠিক আছে? আমাদের আর কি, গল্প বলা কাজ, গল্প বলতেই থাকবো। গল্পের আসর পরিবারের সদস্যদের জানাই ভালো থাকবেন সবাই। আজকের মতো গল্পের আসর সাইনিং অফ। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক রূপম রায়ের কলমে অদৃশ্য হিরে চোর। তাহলে কেমন লাগলো আজকে আমাদের নিবেদন? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর প্রতি সপ্তাহে দারুণ দারুণ সব গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।